আপনার অ্যারোগেন্স অফ ইউথ বলে একটা কথা আছে ইংরেজিতে। এই দ্রোহ এবং যা কিছু বিবেচনায় মনে হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ, অ্যাকসেপ্টেবল নয়, তার প্রতিবাদ করাটা তারুণ্যের ধর্ম। আপনার খেয়াল করতে হবে, যারা হাসিনা বিরোধী, আমরা নিরপেক্ষ অবস্থানের লোক। শেখ হাসিনার কার্যক্রম, তার আচরণ, এগুলো নিয়ে প্রচুর আমাদের অবস্থান ব্যক্ত করেছি। আমাদেরকে প্রুফ করার কোনো প্রয়োজন নাই, যে বেশি খোসামত করতে পারবেন। সেই লোকগুলো কি কখনো চিন্তা করেছে যে তাদের এই খোসামতের ফলে প্রাপ্ত প্লট, তারপর বিভিন্ন রকমের বাড়িঘর যেগুলো তারা উপঢৌকন হিসেবে পেয়েছেন, এগুলো একসময় কাল হয়ে দাঁড়াবে তাদের জন্য? দেখুন, আমি একটা কেস স্টাডি তুলে ধরবো, যে প্রসঙ্গটি সমন্বয়কদের মধ্যে আপনার যে বর্ষা, এই পটভূমি হিসেবে আপনার নিরু বাবলুর দুজন বিখ্যাত ছাত্র নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। যেদিন বাবলু বোমা বিস্ফোরণে ইন্তেকাল করেন, সেদিন সন্ধ্যায় বা বোমা বিস্ফোরণের প্রাককালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আপনার উপস্থিত ছিলাম, এবং তখন ডিজিএফআই এর একজন সিভিল কর্মকর্তা চা খেতে এসেছিলেন আমার সঙ্গে, এবং তিনি আমাকে সতর্ক করলেন যে কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটবে মহসিন হলে, সুতরাং এই ক্লাবের বাইরে এখন যাবেন না। তা আমি খুব তাজ্জব হলাম। সত্যি সত্যি কিছুক্ষণ পরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেল এবং জানা গেল যে বাবলু নিহত হয়েছেন। তো এই যে ব্যাপারটি, এটি নিরু পরিষ্কার জানতেন। আমি কদিন আগে একটি টক শোতে বিষয়টি উল্লেখ করেছি, এবং তিনি তাজ্জব বনে গেছেন আর কি। এই জন্য এই যে আগাম জানাটা, কে কবে মারা যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। সেখানে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা যদি আগে ভাগে জেনে থাকেন, তার মানে সংশ্লিষ্টতা পরিষ্কার। তো এই জাতীয় যে অভিযোগ, সেগুলো একেবারেই আমলযোগ্য নয়, এটা ভাবার কোনো কারণ নেই। এক। দ্বিতীয়ত, আপনার অ্যারোগেন্স অফ ইউথ বলে একটা কথা আছে ইংরেজিতে। এই দ্রোহ এবং যা কিছু বিবেচনায় মনে হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ, অ্যাকসেপ্টেবল নয়, তার প্রতিবাদ করাটা তারুণ্যের ধর্ম। এবং সেই কারণে তারা নিজেদের মধ্যে যদি বর্ষায় আপনার রত হন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এটাই বয়স। রক্ত গরম থাকে এবং তাতে সবাই অবগাহন করে, এবং আমরাও সেই বয়সের মধ্য দিয়ে গেছি। সুতরাং আমি সেই জন্যে অবাক হচ্ছি না। এক। তবে যে ইঙ্গিতটি পাওয়া গেল আপনার বাবলু এই অকাল প্রয়াণের ঘটনাটি থেকে, সেটার সঙ্গে যদি বর্তমান কনটেক্সট আপনি ফুড ফর থট আবিষ্কার করেন, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। এক। দুই। তৃতীয়ত, আমাদের কিংবদন্তির বীর মুক্তিযোদ্ধা আপনার নবম সেক্টরে সক্রিয় ছিলেন ক্যাপ্টেন শচীন কর্মকার, আমাদের শ্রদ্ধেয় মেজর আখতারুজ্জামান স্যারের চিনবার কথা। তিনি একটি বার্তা পাঠিয়ে জানান দিয়েছেন যে আইএসআই একজন কর্মকর্তা তিনি ঢাকায় অবতরণ করেছেন, এবং অন্যান্য সূত্রে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে আমাদের সেনানিবাসে এখন বিভিন্ন জায়গায় রেইড চলছে, এবং এই বিষয়টাকে নিয়ে আপনার রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখরের প্রাণ যায়, এরকম একটি অবস্থা হয়তো তৈরি হয়ে যেতে পারে। আর আপনার এখন বিষয়টা হচ্ছে উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া ক্ষমতার ভরকেন্দ্র। দক্ষিণ পাড়ার বিষয়টা তো আমাদের আয়াতুল্লাহ জানালেনই। এখন উত্তর পাড়ায় কি হচ্ছে সেটা আমাদের আক্তার স্যার আরো ভালো জানবেন। তিনি ভেটারেন এবং আমাদের একেবারে
প্রথম সারির আপনার যারা সোলজারিং এ যুক্ত ছিলেন তাদের অন্যতম। তো সেই জন্য আমার মনে হয় স্যার উইল বি এবল টু বিয়ার মি আউট। জি, আমি বলেছি এর প্রতিক্রিয়ায় যেটা হচ্ছে যে রেট চলছে বিভিন্ন জায়গায়, এটার প্রতিক্রিয়ায় বলছেন। জি। তো এর বেশি বিশদ বলাটা আমার মনে হয় প্রোটোকল পারমিট করে না। আমার ধারণা আমাদের মেজর আখতারুজ্জামান স্যার উইল বি আউট। উনি কতদিন থাকবেন বা কার কার সাথে দেখা করবেন এরকম কোনো ধারণা আছে কিনা আপনার? এটা যদি সেনানিবাসে অবস্থান করেন তো এএসইউ ভালো বলতে পারবে আর কি। আরেকটি বিষয়, হ্যাঁ, শেখ হাসিনার ফিরে আসার সুযোগ রেখে যেটা মেজর আক্তার অভিমত প্রকাশ করলেন এবং আপনাকেও জিজ্ঞেস করলেন যে আপনার কি মনে হয়, যে আপনি এই জায়গাটা থেকে কি বলবেন? আমি তাত্ত্বিকভাবে যেটি মনে করি যে চিরস্থায়ীভাবে কেউ ক্ষমতায় থাকে না, এক। আর চিরস্থায়ীভাবে ক্ষমতার বাইরেও কেউ থাকবেন এটাও নিশ্চিত করে গ্যারান্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারেন না। তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাপ্টেন শচীন কর্মকার আজকে জানান দিয়েছেন যে আওয়ামী লীগ মে হ্যাভ এ ট্রায়াম্ফেন্ট কাম ব্যাক প্রোভাইডেড দে keep themselves away from Sheikh Hasina herself and her family. তাহলে একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, এটা তার ভাষ্য। আই এম কোটিং ক্যাপ্টেন শচীন কর্মকার, ইটস নট মাই ভিউ। এক। দুই, তিন নাম্বার হচ্ছে আপনার খেয়াল করতে হবে যারা হাসিনা বিরোধী, আমরা নিরপেক্ষ অবস্থানের লোক, শেখ হাসিনার কার্যক্রম, তার আচরণ, এগুলো নিয়ে প্রচুর আমাদের অবস্থান ব্যক্ত করেছি। আমাদেরকে প্রুফ করার কোনো প্রয়োজন নাই এখন। কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আপনার আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর হেফাজতে শেখ হাসিনা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন, খেয়াল করেন, উইথ প্রোটোকল। এবং আপনার তার যে এয়ারক্রাফটটি ভারতের আকাশসীমায় প্রবেশের পরে ভারতের বায়ু সেনারা রীতিমতো এসকর্ট করে পাহারা দিয়ে দিল্লি পর্যন্ত নিয়ে গেছে। একজন পলাতক ফিউজিটিভ মানুষ কখনোই এই রকমের পাম্প অ্যান্ড প্যাজেন্ট্রি এনজয় করেন না। আপনার এটা কখনোই ঘটেনি। আরেকটি উদাহরণ আমি দেব, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, আমাদের যে সহ আলোচক আয়াতুল্লাহ, যার থেকে ওই নাম পেয়েছেন, তার পিতৃকুল মাতৃকুল প্রদান করেছেন, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি ইরান বিপ্লবের কারিগর, মাস্টার মাইন্ড, প্রতীক, আইকন, তিনি এভাবে বাধ্য হয়েছিলেন দেশ ত্যাগ করে ইরাকে যেতে, তারপর ফ্রান্সে আশ্রয় নিতে। আমাদের প্রফেসর ইউনুস যেমন ফ্রান্স থেকে এসে হাজির হয়েছেন, সেই রকম ভাবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ফ্রান্স থেকে এসে অবতরণ করেছিলেন তেহরানে। তো সেই জন্যে শাহনশাহ অফ ইরান রেজা শাহ পাহলভির মতো অ্যাবসলিউট মোনার্ক ইদানিং কালে খুব বেশি হয়তো ছিল না। তার মতো ব্যক্তিকে চলে যেতে হয়েছে ক্ষমতা ছেড়ে। এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির যেই কারিশমা, যেই ঐন্দ্রজালিক ক্ষমতা তার কাছে, তার হাতে, তার সামনে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে এবং চলে যেতে হয়েছে চিরতরে ইরান থেকে। সুতরাং এইগুলো সবই ইতিহাসের অংশ। একেবারে চিরস্থায়ীভাবে কে কখন কোথায় কোন অবস্থায় নিপতিত হবেন সেটা কেউ বলতে পারে না। আওয়ামী লীগের লেসপেন্সার যারা, তারা কখনো কি চিন্তা করেছে আপনার এই যে সাংবাদিকেরা যারা শেখ হাসিনার বিদেশ সফরের পরে আপনার এই প্রেস কনফারেন্স গুলোতে অ্যাটেন্ড করতেন, প্রতিযোগিতার লেগে যেত যে কে কার চেয়ে বেশি খোসামত করতে পারবেন? সেই লোকগুলো কি কখনো চিন্তা করেছে যে তাদের এই খোসামতের ফলে প্রাপ্ত প্লট, তারপর বিভিন্ন রকমের বাড়িঘর যেগুলো তারা উপঢৌকন হিসেবে পেয়েছেন, এগুলো একসময় কাল হয়ে দাঁড়াবে তাদের জন্য? যেই সম্পদ স্থায়ী নয়, স্থায়ীভাবে অ্যাকোয়ার করা যায় না বা যাবে না, তার জন্য এই প্রতিযোগিতামূলকভাবে তোষামোদি খোসামোদি যে তারা করলেন, করে এখন বোকা বনে গেছেন, সেই বিষয়টা যদি তারা আগে থেকে অনুমান করতেন তাহলে ডেফিনেটলি এরকমের ভঙ্গুর ক্ষণস্থায়ী
চোরাবালিতে তারা পা দিতেন না। এটি হচ্ছে আমরা তো ডিবেটে মত্ত আছি, আর ইত্যবসরে মার্কিন প্রশাসনে নতুন সাজে সবাই সজ্জিত হচ্ছেন, এবং এটা মনে রাখতে হবে যে সমগ্র বিশ্বের সর্বত্র এর রিপল গিয়ে অনুভূত হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ তার বাইরে নয়। আর বাংলাদেশে আমাদের ক্যাপ্টেন শচীন কর্মকার যেই বার্তাটি আমাদের জানান দিলেন যে আইএসআই এর একজন কর্তা ব্যক্তি তিনি ঢাকায় হাজির হয়েছেন, এবং তার প্রতিক্রিয়ায় আমাদের প্রতিবেশীরা ডেফিনেটলি সস্নিগ্ধ হবেন, এটাই স্বাভাবিক। সব মিলিয়ে একটা টালমাটাল অবস্থার মধ্য দিয়ে আমরা সময় অতিক্রান্ত করছি। সুতরাং সবাইকেই আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, এবং সেই সঙ্গে যে কথাটি আমি প্রায়ই বলি, ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম, সে বিষয়টি যেন আমরা ভুলে না যাই। ধন্যবাদ।